नमस्कार बंधुरा सबाई केमन आछेन दुर्गापुर टाइम्सের পক্ষ থেকে আমি মৌটুসী আবারও একটা লাইভ নিয়ে চলে এসেছি। আজকে আমরা সরাসরি চলে এসেছি আসানসোলের ঘাগরবুড়ি চণ্ডীমাতার মন্দিরে। আমরা সবাই কম বেশি ঘাগরবুড়ির মায়ের এই মন্দির ঘুরে গেছি, পুজো দিয়ে গেছি, কিন্তু আপনারা কি জানেন মায়ের এই মন্দির কিভাবে তৈরি হলো, কিভাবে প্রতিষ্ঠিত হলেন মা এখানে? ঘাগরবুড়ি এই নামের মধ্যেই আছে কিন্তু সেই রহস্য, কেন মাকে ঘাগরবুড়ি বলা হয়, কিভাবে এলেন মা, সবকিছুর ইতিহাস তুলে ধরবো আজকের এই লাইভে। মায়ের দর্শন করব, মন্দির চত্বর ঘুরে দেখাবো। সবাই ধীরে ধীরে লাইভটায় জয়েন করতে থাকুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই লাইভটি, কারণ আজকের এই লাইভটির মাধ্যমে আমরা জানাবো ঘাগরবুড়ি মা কিভাবে এলেন মর্তভূমিতে, কিভাবে তার পুজো শুরু হলো এইখানে। তো আপনারা সবাই জয়েন করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। এখনও আমাদের পেজটা যারা ফলো করেননি একটু ফলো করে নেবেন, এরকমই নিত্য নতুন তথ্য ভিডিও লাইভের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন এবারে আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে থাকি এবং যে ইতিহাস আজকে আপনাদেরকে বলবো সেটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে জেনে। তো চলুন আমরা এবারে একদম মন্দিরের ভেতরে ধীরে ধীরে যেতে থাকি। আমরা এখন একদম রয়েছি, যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। একটু কমেন্টস করবেন প্রচুর পরিমাণে। ঘাগরবুড়ি মায়ের একদম মন্দিরের সামনে রয়েছি। প্রথম দিকে তো এখানে তো মন্দির তো একদমই ছিল না, মাকে একদম খোলা একটি গাছের নিচে পুজো করা হতো। আর মায়ের সত্যি কথা বলতে ঘাগরবুড়ি মায়ের কিন্তু কোনো রকম মূর্তি এখানে নেই, যেটা আমরা অন্যান্য মন্দিরে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখে থাকি, ঘাগরবুড়ি মায়ের কিন্তু সেরকম কোনো মূর্তি আমরা এখানে দেখতে পাই না। এখানে থাকি তিনটি শিলাখণ্ডকে পুজো করা হয়। এই তিনটি শিলা কে কে রয়েছেন? ঘাগরবুড়ি মা তো একজন রয়েছেন, বাকি দুজন কে কে রয়েছেন, কিভাবে এলেন মা এখানে, সব কিছু আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো। সেই জন্য এই লাইভটা আপনাদের জন্য করা। আপনারা প্রচুর পরিমাণে এই লাইভটা শেয়ার করবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখনও পর্যন্ত কারোর কমেন্ট শো করেনি, একটুখানি সবাই কমেন্টস করতে থাকবেন আমাদেরকে। অনেক কিছু রয়েছে আজকে বলার মতন। ঢুকতে এখানে শ্রী শ্রী বুড়ো বাবা শিব মন্দিরকে দেখতে পাচ্ছি একদম সামনে, মহাদেবের মন্দির। চলুন, ঘাগরবুড়ি চণ্ডীমাতা মন্দির রয়েছে এখানে। তার সাথে সাথে আপনাদেরকে জানাবো আসানসোলে যে অবস্থিত, এটা পোস্ট পড়ছে কালীপাহাড়ি। এই ঘাগরবুড়ি মায়ের মন্দির হচ্ছে আসানসোলে। তো আসানসোল এই শব্দটাই বা এলো কিভাবে নাম হলো এই শহরটার আসানসোল মানেটা কি, এই সব কিছু কিন্তু আজকের লাইভে আমরা আপনাদের কাছে তুলে ধরবো। অপর্ণা মুখার্জি হ্যালো দিদি, কেমন আছেন? শুভজিৎ কর্মকার হ্যালো। সবাই একটু লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ অনেক কিছু বলার আছে আজকে ঘাগরবুড়ি মাকে নিয়ে। আশা করি আপনাদের এই লাইভটা ভীষণ ভালো লাগবে। অনেকের কাছে হয়তো জানা, অনেকের কাছে হয়তো অজানা মায়ের এই মন্দির নির্মাণের কাহিনী। প্রায় 500 বছর আগে কি এমন ঘটেছিল যার ফলে এরকম তিনটি শিলাখণ্ডকে গাছের নিচে রেখে পুজো করা শুরু হলো, কি রয়েছে তার পিছনের কাহিনী, সেই সব কিছু বলবো আজকের এই লাইভে। তো সবাই লাইভটাই জয়েন করতে থাকুন। বেশি সংখ্যক মানুষ জয়েন করবেন তখন কিন্তু একটা বলার মজাই আলাদা হয়, সবাই জানতে পারবেন। হ্যালো শ্রীকান্ত চক্রবর্তী, আপনাকে থ্যাংক ইউ জানাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অপর্ণা মুখার্জি জয় মা ঘাগরবুড়ি, জয় মা। সবাইকে বলবো একটু কমেন্টস করবেন জয় মা ঘাগরবুড়ির সাথে সাথে সবাই একটুখানি লাইভটা শেয়ার করুন, ট্যাগ করুন বন্ধু বান্ধবকে। আসানসোল থেকে কারা কারা দেখছেন আমাদেরকে একটু অবশ্যই জানাবেন। চলুন আমরা যাব কিন্তু সরাসরি মন্দির প্রাঙ্গণে। আগে আমরা মায়ের দর্শন করি, তারপরে তো আপনাদেরকে ইতিহাস তো বলবোই, কারণ আজকে লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে শুধু কোনো একটা মন্দিরে গিয়ে সেই মন্দিরে ঠাকুরকে দর্শন করলাম সেটা তো এক কথা, মন্দির ঘুরে ফিরে দেখলাম সেটা এরকম, কিন্তু যখন কোনো মন্দিরকে ঘিরে কোনো ইতিহাস জড়িয়ে থাকে, তাও আবার বহু প্রাচীন ইতিহাস, তাহলে সেটাকে তুলে ধরা কিন্তু খুবই জরুরি, কারণ মানুষজন জানবেন তবেই তো আরও মানুষকে শেয়ার করবেন। এটা যাচ্ছে এখানে একটি ছবিও দেওয়া রয়েছে শ্রী শ্রী ঘাগর চণ্ডী মাতা এখানে। এইভাবেই তিনটে শিলাখণ্ডকে কিন্তু পুজো করা হয়। এই গাছটি কিন্তু এখনও রয়ে গেছে, যে গাছের নিচে পুজো করা হয় সেটা। চলুন, খুব সুন্দর, ভেতরের প্রাঙ্গণটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু রয়েছে এখানে জায়গাটা। চলুন, মায়ের এখানে পুজোর সময় রয়েছে, আমরা একটুখানি মাকে দর্শন করবো। এখানে মাকে শৃঙ্গার করা হয়ে গেছে, সকাল থেকে যে পুজো করা হয়েছিল সেগুলোও কিন্তু একদম পুরো জায়গাটাকে পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং মাকে সাজানো হয়েছে।
এই মুহূর্তে আমরা দর্শন করছি ঘাগরবুড়ি মাকে। ঘাগরবুড়ি মাকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনটি শিলাখণ্ড এখানে রয়েছেন। মিডিলেরটা হচ্ছেন মা ঘাগরবুড়ি। মায়ের বাঁদিকে আমরা দেখলে আমাদের কিন্তু ডান দিক পড়বে, কিন্তু মা থেকে যদি দেখেন তাহলে মায়ের বাঁদিকে যিনি রয়েছেন উনি হচ্ছেন মা অন্নপূর্ণা, এবং ডান দিকে যেটা রয়েছে দেখুন এটা ত্রিশূলও কিন্তু করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে পঞ্চানন মহাদেবকে উপলক্ষ করে এই শিলাখণ্ডটি, সেই জন্য পঞ্চানন মহাদেব রয়েছেন, মাঝে রয়েছেন মা ঘাগরবুড়ি। আপনাদেরকে এখন সরাসরি মায়ের দর্শন করাচ্ছি। আজকে কি কোনো বিশেষ দিন? না শুভজিৎ কর্মকার, মায়ের দর্শন করার জন্য কি আর বিশেষ দিনের প্রয়োজন হয়? আমরা আসানসোলে এসেছি আজকে মাকে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো, মাকে দর্শন করাবো, সেই জন্যই। আচ্ছা, এই যে গাছটা আপনারা দেখছেন, যে ইতিহাসটা জড়িয়ে আছে সেটা একটু পরেই আপনাদেরকে আমি বলবো, যে কিভাবে এই গাছের নিচে মায়ের পুজো হলো, কেন বা তিনটে শিলাখণ্ডকে পুজো করা হয়। তো এই সব কিছু আপনাদেরকে একদম বলবো। গাছটা কিন্তু আজও রয়ে গেছে জায়গায়, এখন মন্দির পুরোটাই করে দেওয়া হলেও দেখুন আপনারা খুব ভালো করে যদি দর্শন করেন তাহলে বুঝতে পারবেন মায়ের শিলাখণ্ডগুলি যেখানে রয়েছে ঠিক তার ওপরের পোর্শনটা দেখুন, ওই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন গাছটা যেখান থেকে বেরিয়েছে সেই জায়গাটা কিন্তু ফাঁকা। অর্থাৎ চারিপাশে মন্দির করে দেওয়া হলেও, ঢালাই করে দেওয়া হলেও মায়ের যেখানে রয়েছে মায়ের কিন্তু অংশটা কিন্তু ফাঁকাই রয়েছে, ওপরের পোর্শনটা পুরোপুরি। ঠাকুরমশাই এখানে রয়েছেন। নমস্কার ঠাকুরমশাই। ঠাকুরমশাই পুজোর সময়টা কখন? আচ্ছা, একদম ঠিক আছে ঠাকুরমশাই, একদম। আচ্ছা, আপনাদেরকে বলে দিই, এই যে গাছের যে নিচটা রয়েছে এটা কিন্তু এখনো ফাঁকাই রয়েছে। চারিদিকে এত সুন্দর মন্দির চত্বর বাঁধিয়ে দেওয়া হয়েছে, তবু আপনারা খেয়াল করলে হ্যাঁ একদম দেখতে পাবেন যে মায়ের যেখানে রয়েছে শিলাখণ্ডগুলি তার ওপরটা কিন্তু পুরোটাই ফাঁকা। তো আপনারা কারা কারা ঘাগরবুড়ি মায়ের মন্দির দর্শন করে গেছেন আমাদেরকে অবশ্যই জানাবেন। জিৎ নন্দী, জয় মা। চলুন আমরা একটু ভেতরে যাই, ঘাগরবুড়ি মায়ের ইতিহাস সম্পর্কে জানবো আমরা। এখানে ঠাকুরমশাইয়ের সাথেও একটু কথা বলবো। চলুন, ভেতরে রয়েছেন, আসুন। চলুন এখানে আমরা একটু যাই, ভেতরে গিয়ে একটু কথা বলি। আচ্ছা, দুর্গাপুর টাইমস থেকে এসেছি আমরা, তো এখানে বসে একটু ঠাকুরমশাইয়ের সাথে কথা বলবো। মন্দিরের এই যে জাস্ট শুরু করছি, একটু আপনার কথা একটু আপনার কাছ থেকে একটু জেনে নিই মন্দিরের ব্যাপারে। কত বছরের পুরনো হলো ঘাগরবুড়ি মায়ের মন্দির? দেখুন, আমাদের তো লিখিত কিছু নেই, কিন্তু আনুমানিক 350 থেকে 400 বছর পুরনো এই মন্দির। আমাদের বংশ পরম্পরায় পুজো চলে আসছে, আমরা বংশ পরম্পরায় এখানে সেবাই। আমাদের দাদু এখানে প্রথম মাকে দর্শন পান। মাকে দুটি বাচ্চা মেয়ে এবং একটি বাচ্চা ছেলে রূপে দর্শন পেয়েছিলেন। তারপর ওনাকে স্বপ্নাদেশ দেওয়া হয় যে আপনি কাল সকাল থেকে এসে এখানে পুজো করবেন। নিয়ে উনি যথামতো তারপরের দিন সকালে এসে দেখেন 3টি শিলামূর্তি এখানে আছে। সেই শিলামূর্তিগুলোকে উনি সিঁদুর মাখিয়ে পুজো শুরু করেন। এইভাবে পুজো চলে আসছে। তো আশেপাশে তো চারিদিকটা দেখতে পাচ্ছি সুন্দর করে মন্দির প্রাঙ্গণটা বাঁধানো রয়েছে, কিন্তু মায়ের যেখানে শিলাখণ্ডগুলি রয়েছে তার ওপরটা কিন্তু এখনো ফাঁকাই রাখা রয়েছে। হ্যাঁ, তো এটা কি মায়েরই কথা মতন হচ্ছে? হ্যাঁ, মায়ের আদেশ যে মায়ের মাথার উপরে কোনো ছাতন থাকবে না, ওখানে জল হাওয়া সব কিছুই প্রবেশ করবে, রোদ, এবং মায়ের কাছে আসবে। সেই জন্যে আমরা কোনোদিনও ওটাকে বাঁধাবার কোনো চিন্তাভাবনা করিও নি। তাছাড়া মায়ের পিছনে একটি গাছ আছে, নিম এবং বট, দুটি একসাথে আছে, একদম জড়িয়ে, আলাদা কিচ্ছু নেই। ওই দুটি গাছ সেই সময় থেকেই হয়ে আছে এবং সেইভাবে আছে। এই গাছে কোনোদিনও হাত দেওয়া হয় না। এই গাছটিকে আমরা মায়েরই রূপ বলে ভেবে থাকি। মানে এই গাছ দুটিও মোটামুটি 350-400 বছরের পুরনো গাছ। আচ্ছা, 3টি যে শিলাখণ্ড রয়েছে, এই 3টি শিলাখণ্ড 3টি নাম কি? মায়ের এই 3টি শিলাখণ্ডের মধ্যেখানে দেখবেন আপনি মা কালীর মতো জীব রয়েছে। ওই মধ্যখানে যিনি আছেন তিনি হচ্ছেন মা ঘাগরবুড়ি চণ্ডী। আমরা চণ্ডী রূপে পুজো করি। মায়ের ঠিক ডান দিকে রয়েছেন মহাদেব শিব, আর মায়ের বাঁ দিকে রয়েছেন মা দুর্গা অন্নপূর্ণা। আমরা এই 3টি রূপেই 3 জনাকে পুজো করে থাকি। প্রত্যেকদিন পুজোর সময়টা কি আছে? প্রতিদিন
সপ্তাহে 7টা দিনের মধ্যে 5টা দিন মোটামুটি আপনি ধরে রাখুন 7টা নাগাদ পুজো শুরু হয়। শনি এবং মঙ্গলবার দিন একটু আগে শুরু হয়, শনিবার দিন 6টায়, মঙ্গলবার দিন 6:30টায়। কিন্তু প্রতিদিন বন্ধ করার সময় একটাই নির্দিষ্ট, আরতি হওয়ার পর 6:30। প্রত্যেকদিন 6:30টায় বন্ধ হয়ে যাবে, মানে এটা কি সব ঋতুতেই সমান? না, কথাটা ঠিকই বললেন। আমাদের সূর্যাস্ত আর সূর্যোদয় নিয়ে তো কাজ। তো সূর্যাস্ত না হলে আমরা আরতি করতে পারি না। তো সূর্যাস্ত কখনো কখনো 5:30টাতেও হয়, কখনো কখনো 6:30টার পরও হয়। তো সূর্যাস্ত হওয়ার পরই আমরা আরতি করে তারপর বন্ধ করি। মোটামুটি প্রতিদিন কীরকম মানুষের ভিড় হয় এখানে? প্রতিদিন দেখুন, মাস দিন বিশেষ হিসেবে ভিড়টা হয়। গড় ভিড় বলতে গেলে ওইভাবে বলতে পারবো না, কারণ কিছু কিছু মাস আছে যে মাসগুলোতে একটু ভিড় কম হয়, আর কিছু কিছু মাসে এত বেশি ভিড় হয় হয়তো তখন 10,000 15,000 লোক হয়। আবার কিছু কিছু মাসে হয়তো 2,000 2,500 লোক হলো। আচ্ছা, মায়ের কি বাৎসরিকের কোনো দিন আছে? বাৎসরিক মায়ের উৎসব আছে, দুটি আছে। দুটি ঠিক না, তিনটি আছে। একটি প্রধান হচ্ছে পয়লা মাঘ, যেটাকে আমরা আখান বলে থাকি। ওই আখানের দিন সব জায়গায় সব দেবদেবীর মন্দিরে, যেখানে হয়তো পুজো হয়ও না সারা বছর, কিন্তু আখানের দিন পুজো হয়। তো ওই পয়লা মাঘ আমাদের এখানে মেলা হয় এবং সেটিকে আমরা প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করে থাকি। তাছাড়া মায়ের প্রত্যেক অমাবস্যায় যজ্ঞ হয় এখানে। আর একটি অমাবস্যা, যেটাকে ফলহারিণী কালিকা পূজা বলা হয়, সেই ফলহারিণী কালিকা পূজা জ্যৈষ্ঠ মাসে হয়। সেই জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালিকা পূজার দিনটা আরেকটি মেলা হিসেবে প্রচলন আছে। রাত্রেবেলায় এই মেলাটি হয়। পয়লা মাঘের মেলাটি হয় দিনের বেলা, আর ফলহারিণী কালিকা পুজো রাত্রেবেলায়। এইভাবেই আরেকটি নতুন মেলা সূচনা হয়েছে, সেটি হচ্ছে রাস উৎসব হিসাবে। রাস পূর্ণিমা যেদিন হয়, সেই রাস পূর্ণিমার দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত পুজো, যাগযজ্ঞ, হোম, কীর্তন এইসব নিয়ে আর নরনারায়ণ সেবা নিয়ে সারা দিনটা পালন করা হয়। এই তিনটি প্রধান প্রধান দিন, এই তিনটি দিনে প্রচুর ভক্তের সমাগম হয়। এখানে কি বলি প্রথার প্রচলন রয়েছে? হ্যাঁ, বলি এখানে প্রতিদিনই হয়, প্রতিনিয়ত হয়। কখনো কখনো কম হয়, কখনো কখনো বেশি হয়, কিন্তু প্রতিদিনই বলির নিয়ম এখানে রয়েছে। মানে প্রতিদিনই মোটামুটি বলি হয়ে থাকে এখানে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বলো। আচ্ছা, ফেনা কেন ওইটা? হ্যাঁ, পেছনে যে নদীটা, ওটা ফেনাটা সম্পর্কে। অ্যাকচুয়ালি নদীটার যে গর্ত, ডিপ, ওই ডিপ এখনো পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি। অনেক সময় দুর্ঘটনা ঘটেছে, মানুষ পড়ে গেছে, ফায়ার ব্রিগেড এসেছে, কিন্তু একবার ফায়ার ব্রিগেডকে দিয়ে আমরা এটার পরিমাপ করার প্রচেষ্টা করেছিলাম, কিন্তু তার তল কিন্তু ওরা খুঁজে পায়নি। তো এই নদীর যে ডিপ, ওই জল এসে ওই ডিপে পড়ছে এবং এই পাথরগুলো একটু নোনা প্রকৃতির। তো তার জন্যে ওই জল যেহেতু ডিপে পড়ছে, পড়ার পর ওই পাথরের গায়ে ধাক্কা লাগছে, তার থেকে একটা নোনা প্রকৃতির জিনিস সৃষ্টি হয়ে ফেনাটা হচ্ছে। ফেনা তো এখন অনেক কম আছে, শীতকাল হলে ফেনা প্রায় 2 তলা 3 তলা সময় চলে যায়। শীতকালে ফেনাটা আরো বেশি হয়, 2 তলা হয়ে যায়। আর এই গ্রীষ্মকালে একটু কম হয়। গ্রীষ্মকাল, বর্ষাকালে কম হয়। বর্ষাকালে তো বৃষ্টির কারণে বোধহয় একটু ফেনাটা কমই হচ্ছে। নদীটার নাম কি রয়েছে? নুনিয়া নদী। নুনিয়া নদী রয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠাকুরমশাই, এতটা সময় আপনি আমাদেরকে দিলেন, খুব ভালো লাগলো। চলুন এবার আমরা একটুখানি বাইরের দিকে যাই, গিয়ে আরও আশেপাশে। বলো, কিছু বলছো? চলুন। আচ্ছা ঠাকুরমশাই, আমরা একটু বাইরে। হ্যাঁ, একদম একদম একদম। হ্যাঁ, চলুন। কোন জায়গা? শেফালি বর্মন। এটা হচ্ছে ঘাগরবুড়ি মায়ের মন্দির, চণ্ডীমাতা মন্দির, আসানসোল। মায়ের মন্দিরে আমার বিয়ে হয়, শ্রীকান্ত চক্রবর্তী বলছেন। বাহ, অনেক স্মৃতি জড়িয়ে আছে আপনার তাহলে। জিৎ নন্দী, জয় মা। দত্ত উৎপল, জয় মা। এতক্ষণ আমি অ্যাকচুয়ালি ঠাকুরমশাইয়ের সাথে যখন কথা বলছিলাম, তাই আপনাদের কমেন্টসগুলো তখন পড়া হয়নি। মাকে দেখান শেফালি বর্মন। হ্যাঁ, দেখাচ্ছি। হ্যাঁ, একদমই তাই। চল। আচ্ছা, এইটা যেটা বলছে এটাই হচ্ছে কিন্তু নুনিয়া নদী, যেটা সেটাই হচ্ছে এটা, যেটা পিছনে রয়েছে নুনিয়া নদী। আমরা দেখতে পাচ্ছি ওদিকে ফেনা। যাওয়া কিন্তু একদম, আমরা শুধু এইটুকু যাব, আমরা তো মিডিয়া থেকে।
মিডিয়া থেকে আমরা তো আর যাবো না ওদিকে একদমই। এখানে কিন্তু একদম স্পষ্ট লেখা আছে ডেঞ্জার জোন, নদীর দিকে কেউ যাবেন না, বিপদ ঘটতে পারে, নদী তরফ জানা মানা। হ্যাঁ দেখুন, এটা একটু আগে কিন্তু ঠাকুরমশাই আমাদেরকে এটা একদম ক্লিয়ারলি বললেন যে এই নদীটা ঠিক কতটা গভীর সেটা এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি। ফায়ার ব্রিগেড থেকে এসেও এর কিন্তু মাপতে গিয়েছিল অনেকটা নিচে, কিন্তু কতটা গভীর হতে পারে সেটা কেউ জানে না। আর সারা বছর যেমন বললেন যে শীতকালে প্রায় দোতলা বাড়ির সমান এখানে ফেনাটা হয়ে যায়। তো আমরাও এই ব্যারিকেডের ওই পাশে ক্রস করব না, কারণ রুলসটা সবার জন্যই একই থাকে। তো এইদিকে রয়েছে ওই ফেনাটা যেটা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছি এখানে পাথরগুলো বলছে একটু নোনা প্রকৃতির, তো সেই কারণেই ফেনা। হ্যাঁ একদম একদম, এই ফেনাটার কারণেই কিন্তু মানুষ বুঝতে পারে না যে নদীটা ঠিক কতটা গভীর আর কিভাবে যাব। তবে হ্যাঁ, এখানকার লোকাল যারা বাসিন্দারা রয়েছেন তাদের জন্য কিন্তু মাঝখান দিয়ে এই ব্রিজটা করে দেওয়া হয়েছে। তারা এই ব্রিজ বরাবর আসা যাওয়া করছেন, কারণ তারা এখানকার রেগুলার আসা যাওয়া করেন, এখানকারই বাসিন্দা, অতএব ওনাদের কাছে এই জায়গাটা সম্পর্কে ওনারা খুবই পরিচিত। কিন্তু যখনই আমাদের মতন আননোন পার্সনস, আমরা যারা একবার দুবার হয়তো এসেছি এখানে যাব, বিপদ কিন্তু ঘটতে পারে এবং বিপদ হয়েওছে। এই নদীর জলে ডুবে মারাও গেছে, সেরকম ঘটনাও ঘটেছে, যে কারণেই কিন্তু এরকম তৎপরভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হতে পারে, সাবধানতা নেওয়া উচিত। তো সেই কারণে এটা, আর কেন ফেনার জল সেটা তো একটু আগেই ঠাকুরমশাই বলে দিলেন। ওখানকার একটি বিখ্যাত ইতিহাস আছে, সেটা বলো। হ্যাঁ একদম বলছি, আমি 3 বার গিয়েছিলাম। থ্যাংক ইউ অপর্ণা মোদি। উজ্জ্বল হ্যালো 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 মানুষ চক্রবর্তী। চলুন এবারে, কেমন আছো দিদি ভাই? খুব ভালো আছি। চলুন একটা জায়গাতে যাই, গিয়ে কোথাও একটু বসে একটা সুন্দরভাবে হিস্ট্রিটা, যেটা ঠাকুরমশাই তো বললেন কিছুটাই, কিন্তু আমি যে ঘটনাটা আমার জানা আছে বা যেটা খুব বেশি প্রচলিত ঘটনা, সেইটাই আমি কিন্তু আপনাদেরকে একটুখানি বলবো। কিভাবে মায়ের নামটা এলো সেটা আপনাদেরকে বলবো। এই যে সাধারণ মানুষ এখানকার যারা রয়েছেন তারা কিন্তু এখান দিয়ে খুব সহজেই আসা যাওয়া করতে পারছেন। এবার আমরা একটুখানি এইদিকে ঘুরে ফিরে আমরা বলতে থাকি। মোটামুটি আনুমানিক 500 বছরের পুরনো ইতিহাস এখানে জড়িয়ে রয়েছে, যে ইতিহাসের দ্বারা এটা বোঝা যায় যে এই যে অঞ্চলটা, যেটাকে আসানসোল বলে আজকে আমরা জানি খুব ভালো মতন, আসানসোল এই নামটার মধ্যেও কিন্তু একটা মানে রয়েছে। আসানসোল অর্থাৎ হচ্ছে আসান। আসান একটি গাছের নাম। মায়ের পুজোর আরতির জন্য একদম ঘন্টা বাজছে, সন্ধ্যেও প্রায় হব। তো আসান হচ্ছে একটি গাছ ছিল, যেখানে এই অঞ্চলটাতে সেই গাছটা মানে খুব বেশি পরিমাণে দেখা যেত। যে গাছটার একটা বিশেষত্ব যে গাছটা ছিল, সেটা হচ্ছে গাছের ছালটাকে কাটলে তার থেকে একটা মিষ্টি জল বেরিয়ে আসতো। সেই জন্য এই গাছটার নাম তখন ছিল আসান। তো এই গাছটা বর্তমানে গোটা আসানসোলের কোথাওই এই আসান গাছটাকে দেখা যায় না। এখন মোটামুটি দক্ষিণ ভারতের দিকে এই আসান গাছটা দেখা যায়, কিন্তু আমাদের এইখানে আসানসোল চত্বর বা এখানে পশ্চিমবঙ্গের ভেতরে আপনারা কোথাও দেখতে পাবেন না আসান কোনো গাছ। তো সে থেকে আসান। আর সল, অ্যাকচুয়ালি সল দন্তস্ব ল ছিল, যেটা এখন বর্তমানে শো হয়ে গেছে, দন্তস্ব ওকারটা হয়েছে, আগে সেটা ছিল না, স ছিল, দন্তস্ব ল। তো সেই সল শব্দের অর্থ হচ্ছে ডাঙাল জমি বা ফাঁকা পরিত্যক্ত জমি। তো ওই আসান গাছ ওই জমির ওপরে থাকতো, সেই জন্য নাম হয়ে গেছিল আসানসল। সে থেকে কথার বেরোতে ওটা ধীরে ধীরে চেঞ্জ হতে আসানসোলে পরিণত হয়েছে। এটা তো গেল আসানসোলের ইতিহাস বললাম। মা ঘাগরবুড়ি এলেন কিভাবে? আনুমানিক 500 বছর আগে, নামটা আমি একটুখানি একবার দেখে নিই, দাঁড়াও। আনুমানিক 500 বছর আগে, ওইদিকে তুমি একটু, আমি একটুখানি নামটা দেখে নিই, দাঁড়ান। হ্যাঁ, ব্রাহ্মণ ছিলেন কাঙালিচরণ চক্রবর্তী নামে একজন ব্রাহ্মণ ছিলেন। ওইদিকে ঢাক বাজছে, এদিকটা এসো। কাঙালিচরণ চক্রবর্তী নামে একজন ব্রাহ্মণ ছিলেন। প্রতিদিন এখানকার যে নুনিয়া নদী, যে নামটা একটু আগে ঠাকুরমশাই বললেন, নুনিয়া নদী, এই নুনিয়া নদীকে পার করে তিনি পাশের গ্রামে গিয়ে পুজো করতেন। যেহেতু তিনি ব্রাহ্মণ ছিলেন, সেহেতু তিনি পাশের গ্রামগুলোতে গিয়ে পুজো করতেন। তো এতে তার খুব বিশেষভাবে যে তার দিন যাপন হতো তা কিন্তু একদমই নয়। আর এর ফলে একদিনকে এরকমই নুনিয়া নদী পেরিয়ে, মাঘ মাস, পয়লা মাঘ ছিল সেই দিনটা, নুনিয়া নদীকে পেরিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। নুনিয়া নদী পার করে এসে এই যে গাছটা যেটা এখন দেখতে পাচ্ছে, যেটাকে ঘিরে পুজোটা করা হচ্ছে পুরো, তো সেই গাছটা যেটা রয়েছে, যে গাছটাকে ঘিরে পুজোটা হয়, মায়ের শিলাখণ্ডগুলি যে গাছের নিচে রয়েছে, তো সেটাই বলছে যে ওই গাছের নিচে তিনি এসে ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ার পরে তিনি স্বপ্ন দেখেন, এতটাই ক্লান্ত হন যে তিনি মাকে, চণ্ডী মাকে ডাকতে থাকেন যে এইভাবে তো এত অর্থাভাবে তার সংসার কোনোভাবেই চলে না, তো মা যেন তাকে দেখা দেন। তো সেই ঘটনা মেনে মা কিন্তু হঠাৎ করে
করে তিনি যখন দুপুরবেলাতে ঘুমাচ্ছেন গাছের নিচেই ক্লান্ত হয়ে, তখন যখন ওনার ঘুম ভাঙে তখন প্রায় বিকেল হয়ে গেছে। ওই বিকেলের ওই সময়টাতে তিনি দেখতে পান যে একজন বাঁশ ঠুকছে, একজন বুড়ি রয়েছেন যিনি বাঁশ ঠুকছেন, এবং বাঁশ ঠুকে ঠুকে তিনি একটি ঘাগরা পরে রয়েছেন, একটি ঘাগরা পরে একটি বুড়ি মানুষ বাঁশ ঠুকছে। তো ওইটা দেখার পরে তিনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে ব্রাহ্মণ কাঙালিচরণ চক্রবর্তী, তো তারপরে তিনি যখন অজ্ঞান হয়ে যান তিনি স্বপ্নে দেখতে পান যে মা তাকে বলছে যে এইভাবে তোকে আর দিন কাটাতে হবে না, তুই এক কাজ কর, তোর কোলের মধ্যে 3টি শিলাখণ্ড আমি দিয়ে যাচ্ছি, এই 3টে শিলাখণ্ডকে তুই এই যে গাছের নিচে শুয়ে আছিস সেই গাছের নিচেই কিন্তু এখানেই পুজো কর। এটা মা স্বয়ং কাঙালিচরণ চক্রবর্তীকে বলেন ব্রাহ্মণকে। তো উনি তার কথা মতন যখন ঘুম ভাঙে, যখন দেখে সত্যি তার কোলে কিন্তু 3টে মূর্তি রয়েছে, এবং মা স্বপ্নে এটাও বলে দেন যে মাঝে যে পাথরটা দিচ্ছি সেটা হচ্ছে আমি স্বয়ং ঘাগর বুড়ি চণ্ডীমা, তার পাশে অর্থাৎ মায়ের বাঁ দিকে যেটা হচ্ছে, মানে আমরা দেখলে আমাদের ডান হাত হবে, কিন্তু মায়ের বাম দিকে যিনি রয়েছেন উনি হচ্ছেন মা অন্নপূর্ণা, এবং ডান দিকে রয়েছেন পঞ্চানন মহাদেব। এই 3টি শিলাখণ্ড এইভাবেই যেন পুজো করা হয়। তো মায়ের কথা মতন কাঙালিচরণ চক্রবর্তী ওইখানেই একদম পুরো গাছের নিচেই মায়ের 3টে মূর্তিকে ওখানে প্রতিষ্ঠা করেন, সিঁদুর মাখিয়ে রূপোর গয়না পরিয়ে মায়ের পুজো এইভাবেই তিনি শুরু করে দেন। এখনও প্রতিদিন যখন মায়ের সকাল থেকে পুজোটা শুরু হয়ে যায়, পুজো শুরু হয়ে যাওয়ার পরে বিকেলে দুপুরের থেকে বিকেল টাইমে কিছুটা সময় মায়ের মন্দিরটা বন্ধ রাখা হয়, সেই সময় মাকে শৃঙ্গার করা হয়, যে সারাদিনের যে ফুল দিয়ে মায়ের পুজো হয় মাকে পুরো সেই ফুল সরিয়ে মাকে আবার নতুন করে সিঁদুর মাখিয়ে ওই 3টি শিলাখণ্ডতে, তারপরে মায়ের চোখ বেলপাতা দিয়ে মায়ের চোখ, নাক, মুখ, জিভ সমস্তটাই কিন্তু ওখানে করা হয়, যেটা আমি আগে দেখিয়েছি, আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এবারে হচ্ছে যে ঘাগর নামটা এলো কি করে? ঘাগরের অর্থ হচ্ছে ঝাঁঝবাদ্য বা ঘুঙুরের শব্দকে বলা হয় ঘাগর। ঘুঙুরের যে শব্দ সেটাকে ঘাঘর বলা হয়। তো সেই ঘুঙুরের শব্দ থেকে মায়ের নাম হচ্ছে ঘাগর, আর যেহেতু মা বুড়ি রূপে দর্শন দিয়েছিলেন সেই জন্য ঘাগর বুড়ি। আবার অনেকে বলেন যে ঘাগর শব্দের অর্থ হচ্ছে নদী, যেহেতু পাশে নুনিয়া নদী বয়ে চলেছে এবং নুনিয়া নদীর ধারেই মায়ের এই মন্দিরটি রয়েছে, মায়ের পুজো হচ্ছে, সেই জন্য ওই নুনিয়া নদীর নাম দিয়ে ঘাগর বুড়ি নামটি দেওয়া হয়েছে। এইভাবেই কিন্তু পুজো চলে আসছে। 1620 সালের পয়লা মাঘে কিন্তু মায়ের প্রতিষ্ঠা হয়, অর্থাৎ প্রথম পুজো মায়ের হয় 1620 সালের পয়লা মাঘ, আর সেটাকেই এখনও পর্যন্ত সেই দিনটা মেনে আজও যেমনি ঠাকুরমশাই বললেন পয়লা মানে খুব বড় করে এখানে বেলা বসে এবং মায়ের একটা বাৎসরিক পুজো হয়। এই যেহেতু মায়ের আবির্ভাবটা ওই দিনই হয়। আমরা যে 3টে শিলাখণ্ড দেখতে পাচ্ছি, দেখুন আপনারা যে শিলাখণ্ডটা মাঝে দেখতে পাচ্ছেন সেই শিলাখণ্ডটা হচ্ছে শিলাখণ্ডটা যেটা মাঝে রয়েছে সেটা হচ্ছে মা ঘাগর বুড়ি, ঠিক মায়ের বাঁ দিকে, অর্থাৎ আমাদের ডান দিক, মায়ের বাঁ দিকে যেটা সেটা মা অন্নপূর্ণা, এবং ডান দিকে হচ্ছে পঞ্চানন মহাদেব। সেটা বোঝা কী করে যাবে? ত্রিনয়ন রয়েছে, সাথে ত্রিশূল এবং মা চন্দ্রদেবকে ওখানে দেখানো হয়েছে। আর মাঝে যে ঘাগর বুড়ি চণ্ডীমা বলা হচ্ছে সেই জন্য মায়ের জিভটাও ওখানে করে দেওয়া হয়েছে। এদিকে কিন্তু অন্নপূর্ণা মা রয়েছেন। আর এই যে গাছ ওপরে রয়েছে, এই গাছটা কিন্তু মায়ের যেমনি নির্দেশ, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক রোদ জল সবই যেন আমি পাই, কোনো কিছু যেন আমাকে বাধা না দেয়, সেই জন্য হালকা একটা চাঁদোয়া দেওয়া হয়েছে। কিন্তু দেখুন মাঝখানটা পুরোটাই ফাঁকা, গাছটা যদি দেখেন গাছটা কিন্তু পুরোটাই ফাঁকা, রোদ বৃষ্টি জল সবই কিন্তু এর ভেতরে ঢুকবে। যেটা মায়ের আদেশ সেটাই পালন করা হচ্ছে। মন্দির চত্বরকে এত সুন্দর করে ঢেলে সাজানো হয়েছে, কিন্তু মায়ের আদেশে আজও কিন্তু ওপরটা সেই ফাঁকা রাখা হয়েছে। প্রচুর জাগ্রত ঘাগরবুড়ি মায়ের মন্দির, সারাদিন প্রচুর বক্তবৃন্দরা আসেন এবং বিশেষ দিনে তো প্রচুর ভিড় হয়। অভিষেক মুখার্জি, হ্যালো, আমি 2বার গেছি এই মন্দিরে, থ্যাংক ইউ সো মাচ শিবাবন্ধ, থ্যাংক ইউ। কীরকম লাগছে এই লাইভটা? অনেক কিছু ইতিহাস আপনাদেরকে আজকে জড়িয়ে থাকা সেটা বললাম। এছাড়াও যদি আপনাদের কোনো রকম ইতিহাস ঘিরে জানা রয়েছে এই মায়ের মন্দিরকে ঘিরে, আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। হতেই পারে আপনাদের কাছে আরও কিছু আছে, কারণ আমরা যে ঘটনাগুলো বলে থাকি এগুলো কোথাও না কোথাও ইন্টারনেট উইকিপিডিয়া থেকে কালেকশনস করেই কিন্তু আমরা বলি, কথিত যে কাহিনীগুলো আছে আমরা বলি। তবে এর সত্যতা কি? আপনি কেউই বা 500 বছর আগে গিয়ে তো সেই ঘটনাটা দেখিনি যে সত্যিই কি মা দর্শন দিয়েছিলেন, মা কী রূপে এসেছিলেন, সেগুলো সত্যি জানি না। এবং কোথাও না কোথাও এইসব বিষয় নিয়ে আমরা কেউ কিছু বলতেই পারবো না। সবটাই হচ্ছে মান্যতা। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এটা হচ্ছে কথা। যাদের বিশ্বাস আছে, মান্যতা আছে, এত মানুষ এখানে আসছেন মায়ের কাছে মান্যতা করছেন। এইখানে যে একটা গাছ রয়েছে চলুন আপনাদেরকে দেখাই, সেখানে প্রচুর পরিমাণে ঢিল আপনারা দেখতে পাবেন, সুতো দিয়ে ওখানে ঢিল বাঁধা রয়েছে। কোন জায়গা? শেফালি মর্বন। এটা হচ্ছে আসানসোলের ঘাগর বুড়ি চণ্ডী মাতা মন্দির।
খুব প্রসিদ্ধ একটি জায়গা ঘাগরবুড়ি। এই তো একজন কেউ বলেন এখানে তার বিয়ে হয়েছিল, এখানে বিয়ের অনুষ্ঠানও হয়ে থাকে। হ্যালো উজ্জ্বল, শেফালি বর্মন, হ্যালো মানস চক্রবর্তী, জয় মা। আমরা সরাসরি এই যে এখানে দেখো গাছের এখানে মানতের জন্য এখানে গাছের এখানে ঢিল বেঁধে যাওয়া হয়, কাপড়ে মুড়িয়ে দড়ি দিয়ে বেঁধে এখানে দেওয়া হয়, মানত পূরণ হলে আবার ঢিল খুলে দিয়ে যাওয়া যায়। তো নিশ্চয়ই মায়ের সেরকম আছে, তবেই না এই জিনিসটা করছেন। মা আছেন এটাই তো তার প্রমাণ, সেই কারণেই এত এত মানুষের মান্যতা রয়েছে, এত এত মানুষ প্রতিদিন ভিড় করছে, সকাল সন্ধ্যে সব সময়। বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে তো প্রচুর প্রচুর ভিড় হয়, কয়েক হাজার মানুষের কিন্তু এখানে ভিড় হয়ে থাকে। আপনারাও আশা করি এখানে এসেছেন, ঘাগরবুড়ি মাকে দেখে গেছেন। তো প্রচুর পরিমাণের এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে, সেই ইতিহাসটা আপনাদেরকে দেখাবো। চলুন বলিপীঠটা আপনাদের দেখাই। এখানে কিন্তু বলিপীঠ আছে, বলি দেওয়া হয় প্রত্যেক দিনই, মোটামুটি একটা করে বলি হলেও কমসে কম হয়। আর যেগুলো বিশেষ বিশেষ মায়ের পুজোর দিনগুলো থাকে, সেই দিনগুলো ধরুন অমাবস্যা ধরে যে দিনগুলো, সেগুলোতে একটু বলিটা বেশি হয়ে থাকে। আচ্ছা এইদিকে একটু দেখিয়ে দিই চলো। ইনি হচ্ছেন শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডী মাতার সেবায়িত ও দেবাংশী বদনচন্দ্র চক্রবর্তী। আবির্ভাব দেওয়া রয়েছে 29শে অগ্রহায়ণ মঙ্গলবার 1332 সাল, আর তিরোধান হচ্ছে 19শে পৌষ শনিবার 1403 সাল। উনি মেন সেবায়িত ছিলেন এই ঘাগরবুড়ি মন্দিরের বদনচন্দ্র চক্রবর্তী। ওই যে যেটা আপনাদেরকে বললাম, কাঙালিচরণ চক্রবর্তী যিনি রয়েছেন, তারই বংশধর পরম্পরায় তাদের মূর্তিগুলো এখানে স্থাপন করা রয়েছে। এবার উনি ছিলেন 500 বছর আগে ঘটনাটা যখন ঘটেছিল তখন ওনারটা, তো ওনার মূর্তি এখানে কোথাও দেখা যায় না, কারণ এনাদের যাদেরকে দেখা গেছে পরপর পরপর পুজো হতে, তাদের মূর্তিগুলোই জায়গায় জায়গায় করে দেওয়া হয়েছে পরপর যারা সেবায়িত রয়েছেন। কিন্তু আমরা এখানে এসে এখনো পর্যন্ত যিনি মেন, যার কোলে মায়ের দর্শন ছিল, হ্যাঁ তখন ধরুন ক্যামেরা বা তার মূর্তি তিনি কী রকম আদলে তার মুখ ছিল দেখতে, সেটা কিন্তু কেউই জানে না, অর্থাৎ সেই কারণেই হয়তো তার মূর্তি এখানে কোথাও নেই। চলুন, এটা হচ্ছে বলিপীঠ। খড়গটা এখানে রাখা ছিল একটু আগে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে খড়গটা রাখা ছিল, আমরা এসে দেখলাম এখানে একটা খড়গ রাখা ছিল, বলিপীঠটার ওপরেই রাখা ছিল এখানে। এটা যাচ্ছে মায়ের বলিপীঠটা এখানে রয়েছে। আর এই দিক থেকে এই যে নদীর এই যে ফেনা ফেনা ভাবটা আপনারা এখান থেকে দেখতেই পাবেন। এই যে পুরো সাথে 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 এটা পুরোটাই যেটা আপনারা দেখছেন এই মূর্তির সাথে সাথে, ওই সামনে থেকে গিয়েও আমি দেখালাম, কারণ এখানে যাওয়া একদমই বারণ আছে। এটাই হচ্ছে সেই নুনিয়া নদী, সেটার এক সময় অনেক বড় নদী ছিল, অনেক বড় মাপের নদী ছিল, তার একটা বিশাল গর্জন ছিল। তো বলা হয় যে যখন ব্রাহ্মণ যিনি গাছের তলে বসেছিলেন কালিকাচরণ চক্রবর্তী, উনি বলেন যে এই নুনিয়া নদীর গর্জন শুনতেন, কিন্তু যে সময় মা আবির্ভূত হয়েছিলেন, মাকে যখন দেখিয়েছিলেন, মা যখন স্বপ্নে এসেছিলেন, তখন নাকি এক নিমেষের মধ্যে পুরো নুনিয়া নদীর যে আওয়াজ, গর্জন, ঢেউয়ের শব্দ পুরোটাই কিন্তু স্তব্ধ হয়ে যায়, নুনিয়া নদী একদম থেমে যায়, যে সময় মা আবির্ভূতা ছিলেন এবং ব্রাহ্মণকে দর্শন দিচ্ছিলেন সেই মুহূর্তটাতে। এখন তো কালীর নিয়মে নুনিয়া নদীর জল প্রায় শুকনো শুকনো অবস্থা, যদিও ডেপথ অনেক বেশি, যেটা এখনো পর্যন্ত কেউ বুঝতেই পারে না ডেপথটা ঠিক কতটা আছে। চারিদিকে তো পাথর দেখতে পাচ্ছি, বাড়ির ঘরও তৈরি হয়ে গেছে সব দিকে। তো নুনিয়া নদী ধীরে ধীরে ক্রমশ ছোট হয়ে গেছে, একদমই ছোট হয়ে গেছে এই নুনিয়া নদী, কিন্তু এক সময় এর প্রভাব ছিল বিশাল, এবং এই পুরো এরিয়াটা জুড়ে এই নুনিয়া নদী অনেকটা বড় জায়গা নিয়েছিল। এখন কালীর নিয়মে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা আপনাদেরকে বলে দিই, আপনারা এখানে আসতে পারবেন, ফটো তুলতে পারবেন, কেউ ভিডিও বানাতে চাইলে ভিডিও করতে পারেন, মায়ের ফটো নিতে কোনো বাধা নেই। তবে হ্যাঁ, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, শুধু এই মন্দির নয়, কোনো মন্দিরে মাকে পিছনে রেখে সেলফি নেবেন না, এটা স্ট্রিক্টলি ওনারা একদম বলেই দিচ্ছেন। এবং আমাদেরও মনে হয় কোথাও না কোথাও ঈশ্বরকে অপমান করে ঈশ্বরকে দেখিয়ে একটা সেলফি নেওয়ার কোনো যুক্তি নেই। ঈশ্বর ক্যামেরাতে আসতে চায় না, সেলফিও দিতে চায় না, ঠিক আছে? তো আসবেন যখন ভক্তি ভরে আসুন, পুজো করুন, মাকে দেখুন, একটুক্ষণ বসুন, মায়ের কথা শুনুন, মা কীভাবে আবির্ভূতা হলেন সেটা শুনুন, ব্যাস এইটুকুই। ফটো নিলে এইভাবে নিন, কেউ দূরে আছে তাকে দেখাবেন ভিডিও কলের মাধ্যমে, এইভাবে দেখান, কখনোই এইভাবে মাকে পিছনে রেখে একদমই না, এই জিনিসটা একদম না। আমরা যেন আমাদের এমন কোনো আমরা কাজ না করি কোনো জায়গাতে, ধার্মিক স্থানে হোক যেখানেই হোক, এমন কোনো আচরণ যেন না করি যে যেখানটাতে সম্পূর্ণভাবেই সব কিছু নিষিদ্ধ করে দেওয়া হয়। আর এই কারণেই নিষিদ্ধ হয়, জায়গায় জায়গায় এই কারণেই নিষিদ্ধ হয়, না হলে ফটোগ্রাফিতে কোনো রকম কোনো বাধা নেই, বিশেষ কিছু মন্দির ছাড়া। ম্যাক্সিমাম মন্দিরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ আছে, ভিডিও করার জন্য অ্যালাউ করে দিয়েছে। আমরা যারা মিডিয়া পার্সন আছি, যারা নিউজের থেকে আসছেন, সবাই কভার করছেন, আমাদের জন্য ছাড় আছে। ওনারা তো একটা কথাই বলে দিলেন, সেলফি বাদ
ঠাকুরকে পিছনে রেখে কোনো সেলফি যেন না হয়, কারণ ঠাকুর সেলফি দিতে আসেননি, মানে ওনার প্রয়োজনও নেই এইসবের। তো এই জিনিসটা একটু বাদ দিয়ে করুন। মণিমিতা কোলে জয় মা, থ্যাংক ইউ যারা জয় করছেন। দেবব্রত দিয়ে জয় মা ঘাগরবুড়ি, সবাই একটু শেয়ার করবেন নিজের টাইম লাইনে। কারণ হচ্ছে যে যত বেশি আপনারা শেয়ার করবেন মাকে ঘিরে ইতিহাস, অনেকে হয় কি যে আমরা মন্দিরগুলোতে যাই, মাকে দর্শন করলাম, দেখলাম, মন্দির টন্দির ঘুরে টুরে এলাম, ফটো টোটো নিলাম, ঘুরে ফিরে চলে গেলাম এখান থেকে, ঠিক আছে, কিন্তু কখনোই এই জিনিসটা হয় না মায়ের যে ইতিহাসটা অনেকের অজানা থেকে যায়। তবে হ্যাঁ, অনেকেই জানেন, যারা একটু এইসব দিকে যাদের ইন্টারেস্ট আছে, মন্দির সংক্রান্ত ব্যাপারে জানবো, তারা হয়তো গুগল ঘেটে নানা ধরনের ভিডিও দেখে তারা দেখে, কিন্তু অনেকেই দেখেন না, অনেকে হয়তো পছন্দ করে না, আর কি স্টোরি রয়েছে ব্যাকগ্রাউন্ডে কেউ জানতেও চায় না। তো আমরা চেষ্টা করি যে জায়গাটায় যাই তার একটা কমপ্লিট ঘটনা যতটুকু আমরা জানি, এমন নয় যে আমরা 100% জানি, সম্ভব নয় একটা মানুষের পক্ষে 100%, যতটুকু তথ্য আমরা কালেক্ট করতে পারি সেটুকু আপনাদের সামনে উজাড় করে দিই। এই তথ্যটা কেমন লাগলো, বা আপনাদের যদি এইটার রিলেটেড আরও কিছু তথ্য আছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কারণ আমরা কিন্তু কমেন্টগুলো পড়তে থাকি। আপনারা যদি ভেবে থাকেন আফটার লাইভ আমরা কমেন্ট দেখি না, আমরা কিন্তু কমেন্ট দেখতেই থাকি, এবং কারোর যদি কিছু জানার থাকে আমরা ওই কমেন্টে রিপ্লাইও দিয়ে দিই আফটার লাইভ। তো আপনারা কমেন্ট করতে পারেন যদি ঘাগরবুড়ি মাকে ঘিরে আরও কিছু আপনাদের জানার আছে, আমরাও জানতে চাই, আমরাও চাই আমাদেরও জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হোক, আপনাদেরকেও দিতে থাকি। আচ্ছা, মন্দির চত্বরে কিন্তু এদিকে রয়েছে, চলো এদিকে সাইনাথ মন্দির রয়েছে, ওদিকে যজ্ঞশালা আছে, চলো এগুলো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা অনেকক্ষণ এসে এখানে ওয়েট করেছিলাম, কারণ মায়ের মন্দিরটা সেই মুহূর্তে বন্ধ ছিল। ওই যে বললাম, মাকে তখন স্নান করানো হচ্ছিল, মায়ের শৃঙ্গার করা হচ্ছিল, মাকে সিঁদুর মাখিয়ে মায়ের অলঙ্কৃত মাকে করা হচ্ছিল। যেমনকি আমি বললাম যে এই ঘাগরবুড়ি মায়ের মন্দিরে কোনো রকম মূর্তি প্রতিমার পুজো হয় না, শুধু 3টি শিলাখণ্ডের পুজো হয়। তো এখানে আশেপাশে আপনারা কিন্তু এরকম দোকানপাট অনেক দেখতে পাবেন, ছোটোখাটো দোকানপাট প্রচুর আছে। তো আপনারা যদি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, ভাবছেন মায়ের একটু পুজো দিয়ে যাব, অনায়াসে দিতে পারেন। ফুল প্রসাদে চিন্তা করার কোনো দরকার নেই, ফুল প্রসাদ কিন্তু এখানে একদম রয়েছে জায়গায় জায়গায়, মন্দিরে সব মন্দির চত্বরের সামনেই যেমন থাকে এখানেও আছে। তো আপনারা আসতে পারেন, টুকটাক দোকানপাটও এখানে রয়েছে। আচ্ছা, এই দিকটা হচ্ছে যজ্ঞশালা, এই তো এই দিকটা দিয়ে দেখিয়ে দিই, এটা হচ্ছে যজ্ঞশালা, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে কালী পাহাড়ি, আসানসোল কালী পাহাড়ি, এটা পোস্ট অফিসও কালী পাহাড়ি, এটাই পড়ছে এই এরিয়াটার নাম। চলুন এখানটা একটু দেখাই। দেখো এই আশেপাশেও মন্দির রয়েছে, একটুখানি ঘুরে ওই দিকটা দেখিয়ে দেবো, ওটা মনে হয় সাই বাবার মন্দির রয়েছে। চলো, যজ্ঞশালাটা এদিকে রয়েছে, এদিকে এই যে প্রত্যেক অমাবস্যায়, যেমন ঠাকুরমশাই বললেন যে এখানে প্রত্যেক অমাবস্যাতেই যজ্ঞ হয়ে থাকে, তো সেই যজ্ঞের পীঠ এটা রয়েছে, যজ্ঞপীঠ খুব সুন্দর করে বাঁধানো রয়েছে, যজ্ঞপীঠটা ভীষণ চারিদিকটা সুন্দর করে, মানে অবাক লাগে ভাবলে যে একটা সময় ছিল যে এখানে কিছুই ছিল না, শুধু ওই গাছের নিচে 3টি শিলাখণ্ড। আজকে সেই জায়গা থেকে এত বড় ঘাগরবুড়ি চণ্ডীমাতার মন্দির তৈরি হয়েছে, কত মানুষ এখানে আসছেন, মাকে দর্শন করছেন, মায়ের পুজো দিচ্ছেন, মায়ের এত সুন্দর 500 বছরের ওই ইতিহাস মায়ের শুনছেন। তো কিছু তো আছে যে কারণে মা ভক্তদেরকে টেনে টেনে নিয়ে আসছেন। আপনারা কারা কারা এসছেন ঘাগরবুড়ি মন্দিরে, অনেকে কমেন্ট করলেন আমরা এসছি, আর কারা কারা দেখেছেন। লক্ষ্মীমণি সেন ধন্যবাদ, উজ্জ্বল জয় মা, গোপীনাথ পাইক জয় মা ঘাগরবুড়ি অন্ডাল থেকে দেখছেন, শেয়ার করলাম, থ্যাংক ইউ। অপর্ণাদি, আরও সবাই শেয়ার করুন। অপর্ণাদি, এই যে কাহিনীটা আমি বললাম, আপনি কি দিদি এই কাহিনীটার কথাই বলছিলেন না আদার্স আরও কিছু রিলেটেড কাহিনী আছে? যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে যতটুকু নলেজ ছিল আপনাদেরকে দিলাম, বাকি তো আপনাদের থেকেও অনেক কিছু জানার আছে আমাদেরকে, জ্ঞানের কোনো শেষ নেই। রুমানাথ শীল জয় মা ঘাগরবুড়ি, খুব ভালো লাগছে দিদিভাই তোমার এই লাইভটা, থ্যাংক ইউ সো মাচ। জয় মা, থ্যাংক ইউ। শিখা মণ্ডল, দেবব্রত রায়, খুব সুন্দর কথা বলে তুমি, অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করলাম এইটুকু বলার, ওই সেলফিটুকু বাদ দিয়ে যা হোক ব্যাস। তোমাদের উদ্যোগকে সাধুবাদ জানাই, থ্যাংক ইউ। আপনাদের শেয়ার করলাম, থ্যাংক ইউ। মানুষ চক্রবর্তী, আরও সবাই শেয়ার করুন, নিজের টাইম লাইনে বন্ধু বান্ধবদের ট্যাগ করুন। আসানসোল থেকে কারা দেখছেন, জয় মা ঘাগরবুড়ি সদস্য হল এখানে ভেতরে রয়েছে। এখানে মনে হচ্ছে মায়ের ভোগ রান্না হচ্ছে, আই থিঙ্ক। একটা তুমি ইয়ের গন্ধ পাচ্ছ না, পায়েস রান্না যেটা হয় না, আর এমন একটা কিছু তো মাহাত্ম্য আছে, যখন আমরা দেখবেন ঘরে খিচুড়ি রান্না করি, একটা পাঁচমিশালি তরকারি করি, একটু পায়েস বানাই, সেই রকম টেস্ট হয় না। কোনো মন্দিরে গিয়ে তার একটুখানি খিচুড়ি খাবেন, একটুখানি তার পায়েস আমরা খাই, কী যে অপূর্ব স্বাদ, মানে অবাক লাগে আমার ওইটা ভেবেই। তাও ভাবুন আমরা ঘরে হয়তো মিনিমাম 3-4 জনের জন্য বানাচ্ছি, 5-6 জনের জন্য, আর এখানে হাজার হাজার মানুষের জন্য বানানো হচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট ওই যে স্বাদ, এটাই হচ্ছে পুজোর মাহাত্ম্য, এটাই হচ্ছে ঠাকুরের কৃপা আশীর্বাদ। চলুন, সবকা মালিক এক সাইনাথ, সবকা মালিক এক সাইরাম। চলুন
জায়গায় জায়গায় লিখে দিয়েছে ফটো খিচনা মানা হয়, ওই একটাই কারণ ওই সেলফির জন্য। কোথাও এসে ঠাকুরের সামনে মোটেই সেলফি নেবেন না আপনারা। শুভেন্দু গড়াই, গুড ইভিনিং, জয় মা। আমরা এখানে দেখছি সাইনাথকে, সাই বাবা সবকা মালিক এক হ্যাঁ। কি অপূর্ব লাগছে সাই বাবার, যেখানে মূর্তি দেখি না কেন এত প্রাণবন্ত থাকে, মানে মনে হয় যেন সত্যি কেউ বসে রয়েছেন, এরকমই পুরো শ্বেত পাথরের তৈরি। দারুণ। এটা যাচ্ছে সাইবার। তো আপনারা যারা আসবেন এখানে ঘাগরবুড়ি মায়ের দর্শন করতে, অবশ্যই কিন্তু আশেপাশে একটুখানি ঘুরে বাকি মন্দিরগুলো একটুখানি দেখবেন। এখানে সাই বাবার মন্দিরটা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর করে সাজানো। সবকা মালিক এক হ্যাঁ। চলুন, ছিন্নমস্তা মন্দির ও কল্যাণেশ্বরী মন্দির দুটি নিয়ে এরকম লাইভ করবে, একদম। ছিন্নমস্তা মন্দির বলতে কি বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরটা বললেন দিদি? একদম। কল্যাণেশ্বরী মায়েরটা নিয়েও করার আমার খুব ইচ্ছে আছে, আসানসোলেই আছে। এই গাছগুলো কিন্তু বহু পুরনো। এইখানেও দেখো কটা গাছ রয়েছে এখানে, বলো তো রোহিত, এখানে কটা গাছ রয়েছে দেখি? 3টে গাছ রয়েছে না? এটা কি গাছ? বেল গাছ, আচ্ছা এটা বেল গাছ, হ্যাঁ ঠিক বলেছো, 4টে গাছ রয়েছে। দেখুন একটা জায়গাতেই 4টে গাছ কিভাবে মিলেমিশে রয়েছে। বেল গাছ, অশ্বত্থ গাছ, ওদিকে রয়েছে নিম গাছ, আর এটা কি গাছ গো? কোনটা? বট গাছ। হ্যাঁ এটা বট গাছ, তাই না? হ্যাঁ পাতাগুলো তাই তো। বাবা, 4খানা গাছ একসাথে পুরো মিলে মিশে রয়েছে, যে একদম একে অপরকে জড়িয়ে ধরে গাছগুলো কি সুন্দর করে দাঁড়িয়েছে। কত বছরের পুরনো এই গাছগুলো। ওইখানেও তো যে দুটো গাছ বলেন ঠাকুরমশাই, কোন দুটো গাছ বলেন? নিম গাছ আর নিম, অশ্বত্থ বা বট মনে হয়, দুটোর মধ্যে একটা বললেন। ওই দুটো গাছ নিয়ে যেখানে ঘাগরবুড়ি মায়ের রয়েছে। ঘাগরবুড়ি মায়ের মন্দিরটি একবার দেখাও। হ্যাঁ দেখিয়েছি, আবার যাওয়ার সময় একবার দেখিয়ে নেবো। অপরম কাছে যায় না, আসানসোলের বিখ্যাত ছিন্নমস্তা মন্দির। আচ্ছা একদম জানা থাকলো, নিশ্চয়ই করব। বিদিশা চ্যাটার্জি, হ্যাঁ মন্দিরটি দেখাচ্ছি। দীপা চট্টরাজ, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, সবাই শেয়ার করুন, সবাই নিজের টাইমলাইনে শেয়ার করুন। আচ্ছা এখানে রয়েছে নন্দীদেব যখন আছে তার মানে সামনের মন্দিরটা মহাদেবের হবে, আর তো কিছু এখানে বলারই নেই। কি বিশাল আকৃতির মন্দিরটা করা হয়েছে, দেখো এখানে কি সুন্দর মন্দির চত্বরটা। হ্যাঁ হেলমেট তো দেখুন। এখানে হচ্ছে নন্দীদেব, এখানে রয়েছে ঘন্টা, বড় দুটো ঘন্টা। আচ্ছা কারা বিশ্বাস করেন যেটা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত নন্দীদেবের বলা আছে যে নন্দী মহারাজের কানে কানে যদি আমরা কোনো কথা বলি, নিজেদের মনস্কামনা জানাই, তো ডাইরেক্ট সেটা মহাদেবের কাছে পৌঁছায়। এই কথাটা কারা বিশ্বাস করেন? এবং কেউ কি কখনো মহাদেবের কাছে কোনো আর্জি জানানোর জন্য নন্দী মহারাজের কানে কানে কিছু বলেছেন? তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। একদম ভেতরে যাব, ভেতরে গিয়ে আমরা দর্শন করব মহাদেবের। এখানে মহাদেবের শিবলিঙ্গটা অনেকটাই বড়, এবং চত্বরটা দেখুন কতটা বড়। সব ধীরে এগুলো বানানো হয়েছে, আগে তো প্রথম দিকে তো এগুলো কিছুই ছিল না। ধীরে ধীরে জায়গাটাকে আরো বড় করা হচ্ছে, এবং প্রচুর মন্দির এখানে বানানো হচ্ছে। এখানে রয়েছেন মহাদেবের মন্দির। হর হর মহাদেব, একদম মহাদেবের মন্দির ভীষণ সুন্দর লাগছে। যারা আসবেন অবশ্যই আশেপাশে কিন্তু সব দেবেন। কল্যাণেশ্বরী মায়ের গল্প ইন্টারেস্টিংটা, ওখানে যাবে একদিন, আমি গিয়েছিলাম। নিশ্চয়ই আমরা অবশ্যই যাব। নিম ও বট গাছ, একদম এই যে অপর্ণাদি বলে দিয়েছে, নিম এবং বট গাছ দুটো গাছ। এখানে হনুমানজি রয়েছেন, বজরংবলী পাশেই, একদম পাশে, দুপাশে দুটো রয়েছে। মহাদেবের ডান দিকে রয়েছেন বজরংবলী এদিকে, আর এইদিকে যতটা মনে হলো এখানে বোধহয় গণপতি বাপ্পা রয়েছেন। দেখি একবার, হ্যাঁ ঠিক গণপতি বাপ্পাই রয়েছেন এদিকে। ওম গণেশায় নমঃ। খুব সুন্দর লাগছে এখানে আশেপাশে যতটা। তো যারা আসবেন ঘাগরবুড়ি মায়ের মন্দির দর্শন করতে, তারা অবশ্যই এই সব মন্দিরগুলো একবার করে দর্শন করবেন, ভীষণ ভালো লাগবে। এটা একটা ঠিক যে কোনো আমরা কোনো যদি ধার্মিক স্থানে যাই, তো সেখানে গেলে মানে শুধুমাত্র দেবদেবীর নয়, সব দেবদেবীর কিন্তু দর্শন একই জায়গাতেই হয়ে যায়। এই যে এইভাবে দেখলে 3টে একদম দেখা যাচ্ছে।
কি বড় জায়গাটা, এই স্থানটা অনেকটা বড়, অনেকটা সামনে যে চাতালটা করেছে অনেকটা বড়, অনেকটা এরিয়া জুড়ে। বাহ, খুব সুন্দর, আশপাশটা ভীষণ সুন্দর। কল্যাণেশ্বরীতে আমরা নিশ্চয়ই যাব, আমার ইচ্ছা আছে কল্যাণেশ্বরীতেও একবার যাওয়ার, এবং কল্যাণেশ্বরীর মায়েরও একটি ইতিহাস আছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আমার খুব ইচ্ছে আছে আবার একদিন আসবো আসানসোলে, কল্যাণেশ্বরী মায়ের মন্দির, তার সাথে সাথে যেটা বললেন অপর্ণাদি বললেন যে এখানে ছিন্নমস্তা মাও আছে, তাকে ঘিরেও যে কাহিনী রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের শুধু একটাই জিনিস করতে হবে, যারা আমাদের পেজটা ফলো করেনি তারা শুধু আমাদের পেজটাকে একটু ফলো করে নেবেন। ফলো করতে কিন্তু কোনো রকম কোনো চার্জ লাগে না, ইউটিউব চ্যানেল আছে আমাদের, সেটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। এগুলোর জন্য তো ফ্রি অফ কস্টে করা যায়, তো করতেই পারেন। আর একটু শেয়ার করবেন, একজন প্রচুর প্রচুর কমেন্টস করবেন, আমরা আপনাদের কমেন্টসও পড়ি। যখন আপনারা শেয়ার করেন, বেশি মানুষ যুক্ত হয়, তখন আরও বেশি ভালো লাগে। সবাই একটু শেয়ার করবেন। কীরকম লাগলো আজকের এই লাইভটা সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন। চলুন আমরা এই দিক থেকে এগিয়ে এগিয়ে যাচ্ছি। এখানেও এই যে ঘাগরবুড়ি মায়ের এখানে একটা ছবিও দেওয়া রয়েছে। বিশেষ বিশেষ দিনে রূপোর গয়না পরিয়ে সুন্দর করে মাকে সাজানো। এখন যেমন বিকেলের সময়টা মাকে শৃঙ্গার করেছে শুধু সিঁদুর মাখিয়ে, মায়ের ওই বেলপাতা কেটে কেটে কি সুন্দর করে বেলপাতাগুলোকে কাটিং করে মায়ের চোখ, মায়ের জিভ, মায়ের নাক এগুলো সব করেছেন। তো বেশ ভালো লাগছে দেখতে। কোনো মূর্তি নেই এখানে, কোনো প্রতিমা নেই, শুধু 3টি শিলাখণ্ডের পুজো হচ্ছে। জায়গাটা কিন্তু কালীপাহাড়ি, আসানসোল কালীপাহাড়ি। আর এটা যজ্ঞশালা, একটু আগেই দেখালাম ভেতরে এখানে যজ্ঞের পিঠ করা হয়েছে। প্রত্যেক অমাবস্যাতে এখানে কিন্তু যজ্ঞ হয়। আর এই যে আশেপাশে এই মন্দির ছোটোখাটো দোকানপাটগুলো আপনারা পাবেন, যদি যারা এখানে পুজোর জন্য আসবেন তাদের কোনো অসুবিধা হবে না। এখান থেকে আপনারা কিন্তু একদম প্রসাদ, পুজোর সামগ্রী সব কিছু আপনারা এখানেই নিতে পারবেন, নিয়ে মায়ের পুজো দিতে পারবেন। চলো এই দিক দিয়ে ধীরে 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 এগিয়ে যাই। হর হর মহাদেব সনদ, থ্যাংক ইউ সো মাচ। এই দিকটা দিয়ে চলুন। আপনারা বললেন যে মা আর একবার একটু মায়ের দর্শন করতে। হ্যাঁ, এদিকে আসো, এটা চলছে না। চলুন আরেকবার আমরা ভেতরে যাই, আরেকবার ভেতরে গিয়ে আরেকবার মাকে একটুখানি দর্শন করে দিই। এই যে মন্দিরের চত্বরটা তো আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা ফটো তোলা নিষেধ বলে এখানে বড় বড় করে পোস্টার দেওয়া আছে, কিন্তু ফটো তোলা নিষেধ বলতে এইরকম নর্মাল আপনারা ক্যামেরাবন্দি করুন, সেটাতে কোনো অসুবিধা নেই। মোবাইলে ছবি তুলুন, ভিডিও বানিয়ে নিয়ে যান, সেটা কোনো প্রবলেম নেই। শুধু মাকে পিছনে রেখে কোনো রকম সেলফি নেওয়া যাবে না, এইটাতে অবজেকশন আছে। এই ইতিহাস ছাড়াও সম্ভবত নুনিয়া নদী ও জমিদার বাড়ি নিয়েও কোনো একটি ইতিহাস আছে, বহু বছর আগে শুনেছি, এখন ঠিক মনে নেই। যে মাকে দর্শন করছি, হর হর মহাদেব, হর হর মহাদেব অনাদি। যখন প্রথমবার দর্শন করেছিলাম 1997 সাল, তখন এত অতিশয্য ছিল না। হ্যাঁ একদমই, এগুলো ধীরে ধীরে হয়েছে। এই যে মাকে দর্শন করছি, যারা যারা বলছিলেন মায়ের দর্শন করে নিন। যারা শুরু থেকে লাইভটা দেখেনি তারা অবশ্যই শুরু থেকে দেখে নেবেন। আর দিদি, মোস্ট প্রবাবলি আপনি যে জমিদারের ইতিহাসটা বলছেন সেটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে যে এইখানে বলছে একটা ইতিহাস আছে যে কাশীপুর মহারাজার রাজ্য সীমানা ছিল আসানসোল পর্যন্ত। কাশীপুরে যিনি মহারাজা ছিলেন তার যে বর্ডার লাইন সেটা ছিল আসানসোল পর্যন্ত। জমি জমার পুরনো রেকর্ড থেকে এইটা পাওয়া গেছে। কাশীপুরের মহারাজার নাম হচ্ছে তদনীন্তন মহারাজ। তো বহু প্রাচীনকাল থেকে এই মন্দিরের নিচেই গাছতলেই পুজো হয়ে যাচ্ছে মা ঘাগরবুড়ি মন্দিরের। এখন তো মনোরম মন্দির তৈরি হয়েছে। ইনি হচ্ছেন শ্রী শ্রী দেবীচণ্ডী। ঠিক আছে, কোনো মূর্তি নেই, শুধু 3টি শিলা রয়েছেন। আর যেটা আগেই বললাম, ঘাগর শব্দের অর্থ হচ্ছে ঘুঙুর বা ঝাঁঝবাদ্য। পুরাণে দেবদেবীর বিভিন্ন পুজোর পদ্ধতি উল্লেখ আছে, তার মধ্যে নৃত্য, গীত এবং বাদ্য সহযোগেও কিন্তু প্রচুর পুজো করা হতো দেবদেবীদের। আর এর যে আশেপাশের অঞ্চলটা, এটা হচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকা। তো
মানে আগেকার দিনে যখন ঠাকুরের প্রতিষ্ঠা হয়েছিল তখন আদিবাসীরা যেভাবে নেচে গিয়ে ঘুঙুর পরে বাদ্যযন্ত্র বাজিয়ে পুজো করতেন, সেই কারণেই মায়ের নামটা এখানে ঘাগর বুড়ি নাম হয়ে এসছে। কেউ কেউ বলছে নুনিয়া মানে নদীর আরেকটা নাম হচ্ছে ঘাগর, ঘাগর মানে নদীকে ঘাগর বলেও ডাকা হতো, তো সেই কারণে সেই থেকেও ঘাগর বুড়ি নাম আসতে পারে। বা এই ঝাঁজ বাদ্য সহযোগে নুপুর বাজিয়ে ঘুঙুর পরে মায়ের যে পুজোর অভিষেক করা হতো সেই কারণেও হয়তো মাকে ঘাগর বুড়ি বলা হয়। তো এরকম বিভিন্ন মতভেদ রয়েছে। আর আপনি দিদি যেটা বললেন মহারাজেরটা, ওইটা আমি বলেই দিলাম যে কাশীপুর মহারাজ যিনি ছিলেন তদনীন্তন, ওনার সীমানা ছিল এই এতটা পর্যন্ত, আসানসোল পর্যন্ত। তো সেইখান থেকেই পুজো হচ্ছে বহু প্রাচীন কাল থেকেই। অনাচ্ছাদিত মন্দির মানে কোনো মন্দির ছিল না, শুধুমাত্র এই যে বট গাছ এবং নিম গাছ একসাথে যেভাবে উঠেছে দুটো গাছের, তারই নিচেই শিলাখণ্ডগুলির পুজো হয়ে আসছে। এইটা তো পরবর্তীকালে মহারাজ ওটা যখন পাওয়া গেছে তখন থেকে উনি দেখতে পেয়েছেন যে এইভাবে পুজোটা হচ্ছে, তারপর থেকে সেটার উদ্যোগ নিয়ে করা। কিন্তু তার আগে এলো কিভাবে মা, সেটারই আমি ঘটনাটা আপনাদেরকে বললাম। যেটা যিনি ব্রাহ্মণ ছিলেন কাঙালিচরণ চক্রবর্তী, তিনি স্বপ্নাদেশ পান ঘাগরবুড়ি মায়ের, চণ্ডীমার নিজে দর্শন দেন এবং তার কোলে 3টি শিলাখণ্ডকে রেখে দিয়ে যান। উনিই বলে দেন যে মাঝের শিলাখণ্ডটি হচ্ছে ঘাগরবুড়ি, অর্থাৎ আমি নিজে মা চণ্ডী, আমার বাঁদিকে থাকছে মা অন্নপূর্ণা এবং ডান দিকে থাকছে পঞ্চানন মহাদেব। এইভাবে উনি স্বপ্নাদেশের মাধ্যমে পেলেন। তারপরে কিভাবে মন্দির তৈরি হলো, মানুষ কিভাবে জানতে পারলো, এগুলো তার পরে পরে। ওই জন্য আমি বললাম যে কাঙালিচরণ চক্রবর্তী যিনি মেন, যার কোলে শিলা মূর্তি 3টি যে এসেছিল, তার কিন্তু এখানে আপনারা কোথাও কোনো মূর্তি পাবেন না, কারণ 500 বছর আগে তিনি কীরকম ছিলেন তাকে তো কেউ দেখেননি, শুধু শিলাখণ্ডগুলো ওখানে রয়েছে। এবারে সেইভাবেই কথিত হয়ে আসছে যে এইভাবে পুজো হয়ে আসছে, এইটুকুই ইতিহাসটা। বাকি জায়গায় এখানে পরবর্তীকালে যারা সেবায়িত ছিলেন, যারা পরবর্তীকালে পূজারী আছেন, মন্দিরের পুজো করে এসেছেন, মায়ের পুজো দিয়ে এসেছেন, তাদেরগুলোর এখানে জায়গায় তাদের মূর্তি এইদিকেও দেওয়া আছে, ওদিকেও দেওয়া আছে, জায়গায় কিন্তু তাদেরগুলো রয়েছে। এইভাবে একটা ইতিহাস চলে এসছে। এবার আমি যেটা সবসময় বলছি যে এক্স্যাক্টলি কি ঘিরে আছে সেটা কিন্তু কেউ কখনোই জানে না। সবটাই কিন্তু মান্যতা অনুযায়ী, কাহিনী অনুযায়ী, কথিত অনুযায়ী, কোথাও না কোথাও কেউ শুনেছে, তারপর এইভাবে হয়ে আসছে। এক্স্যাক্টলি কিভাবে সেটা সত্যি কিন্তু বর্ণনা করা খুবই মুশকিল। আমরা তো জানিই না এবং অনেকেই সেরকমভাবে বলতে পারে না। তবে যতটুকু কাহিনী, জয় মা ঘাগরবুড়ি, থ্যাংক ইউ সুবল মণ্ডল, থ্যাংক ইউ শিখা মণ্ডল, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। চলো আজকের লাইভটা এখানেই শেষ করছি। অনেকক্ষণ 45 মিনিটের লাইভ হয়ে গেল। মায়ের এত বড় ইতিহাস শোনানো আর হয় না, একটা মন্দির চত্র জায়গাতে আসলে না মনে হয় না যে কখন সময়টা কেটে যাচ্ছে। এটাই হচ্ছে ধার্মিক স্থানের মাহাত্ম্য। আর আমরা সব যারা হিন্দুরা রয়েছি তাদের কাছে তো দেবদেবীদের মাহাত্ম্যই আলাদা হয়। তো সবাই যারা কোনোদিনও আসেননি ঘাগরবুড়ি মায়ের মন্দির, অবশ্যই একবার আসবেন। অজানা ইতিহাসটা তুলে ধরেছি, একটু শেয়ার করুন সবার সাথে। যারা পরে জয়েন করলেন লাইভটা, শুরু থেকে দেখে নেবেন। 3-4 বার মাকে দেখিয়েছি এখানে গিয়ে। মায়ের পুজোও চলছে এখন, সন্ধ্যা আরতি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা পেজটা ফলো করেননি একটু দুর্গাপুর টাইমসকে ফলো করে আমাদের সাথে থাকুন, একটু সাপোর্ট করুন। আর নেক্সট আপনারা যেটা বললেন যে এখানে আসানসোলের ছিন্নমস্তা মায়ের মন্দির এবং কল্যাণেশ্বরী মায়ের মন্দিরও যে ইতিহাস আছে সেগুলো যেন লাইভের মাধ্যমে তুলে ধরি, একদম তুলে ধরবো। যারা এতক্ষণ সাথে ছিলেন খুব ভালো লাগলো আপনাদেরকে পেয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, লাইভটা ভালো লেগেছে। এইভাবেই আমাদের সাথে থাকুন। পৌরাণিক সমস্ত ঘটনাবলী বিশ্বাসের উপর, এইটাই হচ্ছে কথা। আমি আগেই বলেছি, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এটা হচ্ছে আসল কথা। আমরা একটা পাথরকে মূর্তি রূপেই পুজো করি, কিন্তু যদি আমরা বিশ্বাস না করি তাহলে মূর্তিটা মনে হবে একটা পাথরের খণ্ড। এটাই হচ্ছে, সবার মত আলাদা, সবার মত ভিন্ন। আমাদের উচিত প্রত্যেকের যা মতামত রয়েছে সবটাকেই প্রাধান্য দেওয়া, সবটাই মেনে চলা। আর যেটা আমি আগেই বললাম, মন্দির চত্বরে আসুন, খুব ফটো করুন, ভিডিও তুলুন, সবাইকে দেখান, ঠিক আছে? মহিমা ছড়িয়ে পড়ুক ঠাকুরের, কিন্তু কখনোই সেলফি নয়, একদম না। ঠাকুরকে পিছনে রেখে কোনোদিনও কোনো জায়গাতে সেলফি নেবেন না। চলুন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমাদের সাথে থাকুন। আগামী দিনে আরও অনেক লাইভ এবং ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। বাই বাই।